আর যদি টাকার থাকে থাকবে, যদি না টাকার থাকে থাকবে না। অধিকারী, মৌসুমী অধিকারী, রূপালী অধিকারী, দীপক অধিকারী, রুক্মিণী মৈত্র, অমিতা মৈত্র, মা জানো। শুভশ্রী সুইসাইড করতে গেছে গায়ে আগুন দিয়ে, মিমি ওষুধ খেয়ে হসপিটালাইজ হয়েছে, এগুলো একদম। যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে 1 ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়েই বলবে, সে 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে। ও জানতোই যে একটা ব্যাকল্যাশ অন্যভাবেই আসবে। সবাই যেভাবে আজকে অনেক প্রশ্ন করা হচ্ছিল যে শুভশ্রীকে দেখা গেছে, শুভশ্রীটা নিজে থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়, তাকে স্কেপবোর্ড করা হচ্ছে, তাকে সবাই নিন্দা করছেন, কিন্তু শুভশ্রী। বন্ধুরা, সত্যি কি শুভশ্রী এমনকি রাজ চক্রবর্তীর ডিভোর্স হয়ে গেল? আর শুধুমাত্র তাদের ডিভোর্সের একমাত্র কারণ কি দেব, যেটা নিয়ে পুরো নেট দুনিয়ায় গুঞ্জন চলতেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে দেব এমনকি শুভশ্রীর আগের প্রেম থাকার কারণে শুভশ্রী এমনকি রাজের ডিভোর্স হয়ে গেল। শুভশ্রী এমনকি রাজের একটা বাচ্চা থাকা সত্ত্বেও কি সত্যি তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল? এটা আসলে কতটুকু সত্য তা সবকিছু বন্ধুরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, যে কেন আসলে শুভশ্রী এমনকি রাজ চক্রবর্তী তার মাঝখানে আবার দেবকে নিয়ে এত টানাটানি করতেছে। তো চলুন প্রিয় দর্শক আমরা ভিডিওতে চলে যাই। শুভশ্রীর গায়ে আগুন দেওয়া নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব। কিছুদিন আগে রাজ বলেন, অনেকেই বলছেন শুভশ্রী দেবের জন্য নাকি গায়ে আগুন দিয়েছিল, কিন্তু কথাটি মোটেও সত্য নয়। এবার রাজের মুখে কথা শুনতেই দেব বলেন, রাজ অস্বীকার করলেও কথাটি সত্যি ছিল। আমি জানি শুভশ্রী আমাকে মন থেকে ভালোবাসতো, তবে ভাবিনি সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইবে। শুভশ্রীর সে প্রস্তাবটি আমার সেই সময় মেনে নেওয়া সম্ভব ছিল না। এরপর 4 বছর শুভশ্রী আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, আর মিডিয়া জগৎ থেকেও নিজেকে সরিয়ে নেয়। সে সময় একাকিত্ব আমাকে অনেকটা পেয়ে বসেছিল, আর রুক্মিণী আমার জীবনে এসে সে একাকিত্ব ঘুচিয়ে দেয়। এবার দেবের মুখে এমন কথা শুনতেই দেবকে দোষী বানিয়ে কমেন্ট করছেন অনেকেই, যাদের মধ্যে একজন লিখেছেন, তুমি শুভশ্রীকে কতটা কষ্ট দিয়েছ, না চাইতেও তা নিজের মুখে স্বীকার করলে। কেউ বা বলছেন, দেবদা মনে হয় খুব গর্বের সাথে কথাটা বলছেন। কারো আবার বক্তব্য, দেবদা তুমি সত্যি অন্যায় করেছো শুভশ্রীদের সঙ্গে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়? আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। ওকে, আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি। মানে দুটো ইভেন্টও আমার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3 আমি যখন শুনলাম না না, আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমি আমার কাছে সত্যিও সুপারস্টার। আমি ওকে, আমার টিম বলেছিল কি ওর খারাপ লেগেছে। আমি পার্সোনালি যখন বম্বেতে শ্যুট করছিলাম ফোন করেছিলাম, ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে, তোমার কিছু মনে হয়েছে? যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম। মানে কষ্ট হয় না, কষ্ট হয় না দাদা, আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে 1 ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়েই বলবে, সে 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে। এইটুকু বলতে চাই কি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা যারা 18 দিন হয়ে গেল আজকে আমাদের ছবিটা রিলিজ হয়ে। আজকে যেই হলে বসে আছি বা এর আগে যেখানে ছিলাম সব জায়গা মোটামুটি হাউসফুল। অ্যান্ড যেই উন্মাদনা, যেই একটা সেলিব্রেশন একটা ছবিকে নিয়ে, আমার মনে হয় কে বাংলা ছবির ইতিহাস এটা দেখেনি। কারণ এই লড়াইটা খুব কঠিন ছিল, কারণ সত্যি আমরা শো পাচ্ছিলাম না। এবং শুধু এটা শুধু আমার ছবি লড়াই ছিল না, যেখানে হিন্দি ছবিকে আমাকে বলা হয়েছিল কে বাংলা ছবি যদি 4টে শো পায় সে কি হাউসফুল দেখাতে পারবে, হাউসফুল করতে পারবে একই সিনেমা হলে। নবীনা ব্যাক টু ব্যাক 4 দিন টানা হাউসফুল হয়েছিল, শো বাড়ানো হয়েছিল। এবং এইটুকু বলতে পারি কে এইটা, এই যে বম্বে ছবিটা ভাবে না কি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি অন্যান্য ইন্ডাস্ট্রি বাঙাল মে ক্যা চল রা হ্যায় ক্যা হুয়া, আজকে এই প্রশ্নটা হবে না। আজকের পর থেকে বাংলায় কি চলছে বম্বেতে বসে তারা তাদের বাড়িতে বসে তারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, এবং তাদের পেপারই লিখছে। বাংলা মিডিয়া তো ছেড়ে দিন। হ্যাঁ, তো সেই জায়গাতে আমার মনে হয় এটা শুধু দেবের বা ধূমকেতুর জয় নয়, এটা বাংলা ইন্ডাস্ট্রির জয়, বাংলার মান সম্মানের জয় এবং বাংলার দর্শকের জয়। তো তোমার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি লড়াইটা সত্যি সত্যি কঠিন ছিল, কিন্তু যেভাবে সহজ হয়ে আজকে আমরা উত্তর দিচ্ছি বা বসে ইন্টারভিউ দিচ্ছি, এটা সম্ভব হতো না যদি ওনারা সিনেমাটা যদি না দেখতেন বা সিনেমার পাশে যদি না দাঁড়াতেন।
একটা কথা বলি দেবদা, এক্ষেত্রে তুমি যেহেতু বললে একটু অন্য বিষয়, সেটা হচ্ছে যে এটাও অনেকে বলছেন যে খারাপ কথা তো থাকবেই, যে দেব যখন নিজের ছবি শুধু মুক্তি পায় তখনই নন্দন নিয়ে কথা বলে, কেন নন্দনে আমার ছবি হল পেল না, বা এই ধরনের ইস্যুগুলো তোলে, কেন অন্যান্য সময় এতটা তাকে দাঁড়াতে দেখি না। এটা কি খুব ভেবে বুঝে, মানে এটা নিয়ে তুমি কি বলবে? এটাও বলেছে যখন তুমি কথা বলছো, যদিও সব ছবির জন্যই বলেছে, আখেরে যাতে পুরো টলিউড ইন্ডাস্ট্রির লাভ হয়। আজকে যেই অর্ডারটা বেরিয়েছে, সেই অর্ডারটা শুধু ধূমকেতুর লাভ হলো কি, বাংলা ইন্ডাস্ট্রির লাভ হলো কি, প্রায় যে সিঙ্গেল স্ক্রিনে 2টো করে ছবি দিতে হবে বা মাল্টিপ্লেক্সে পার স্ক্রিন ছবি দিতে হবে। এটা তো আমি ধূমকেতুর জন্য হলে তো এত কিছু করতামই না। আমার সিনেমা হলকে বললেই হয়ে যেত, বা সিএমকে বললেই হতো এই দেখ, কিন্তু এই লড়াইটা আমার একার লড়াই ছিল না, ইন্ডাস্ট্রির লড়াই ছিল। এবং তার মানে সেই পাওয়ারটা আছে, তুমি শুধু পাওয়ারের কথা নয়, এটা অধিকার, আমার দায়িত্ব। ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে একটা জায়গায় আমার কোথাও যেন মনে হয় কি ওই সময়টা এসছে, যেখানে এবারে লড়াই করার সময় চলে এসছে, না হলে আমরা বেঁচে থাকার ইয়ে হয়ে যাবে, অস্তিত্ব লড়াই হয়ে যাবে। কারণ বাংলা ছবি আর কোনোদিন দাঁড়াতেই পারবে না। যে কোনো হিন্দি ছবি আসবে, বাংলা ছবি রিলিজ করার ফেস্টিভ্যালের কথা বলছি, আর যদি আজকে ধূমকেতু যদি না চলতো, কোনোদিনও আমরা দাঁড়াতে পারতাম না। কোনোদিন আমার হলওয়ালার যাদের হল মালিক তাদের কাছে কি মানে আমাদেরকে ঢুকতেই দিত না। আরে কি তোমাদের জন্য এত শো দিলাম, আমি তার ওয়ার্ড টু লস হয়ে গেল আমার, সেটা। হ্যাঁ, তো আজকে আমার মনে হয় কি শুধু আমি আমার ছবি বলে না, যখনই যে বলেছে আমাকে, সে বহুরূপে আমাদের স্পেশাল স্ক্রিন, স্পেশাল ডে আমাদের জন্য, সেখানে আমাকে ফোন করে বললো কি আমি চাই। আজকে আমরা বিনোদিনী থিয়েটারে ছিলাম, সেখানে প্রাইম টাইমটা আমরা দিয়ে দিয়েছি ওকে। আজকে তারা বলছে কেন আমাদের আরেকটা শো থাকলে সেটাও হাউসফুল হতো। আমার মনে হচ্ছে না, ঠিক আছে, সব ছবি যেন সুযোগ পাক। তো আমার মনে হয় কি 10টা লোক 10টা কথা বলতেই পারে, কিন্তু আমি জানি, আমার দর্শক জানে, বা তোমরা জানো কি আমি বাংলা ছবির জন্য কতটা লড়াই করছি। একদম। ধূমকেতু নিয়ে কথা হচ্ছে, অবশ্যই হবে, কিন্তু যেটা নিয়ে শুরু করলাম দেবদা, তুমিও জানো কখনো এখানে পৌঁছাবো, এইগুলো তো হতেই থাকবে, এগুলো তো বলতেই থাকবে। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নটাও করার ছিল, কিন্তু যেটা নিয়ে তোমাকে বলছিলাম যে নিশ্চয়ই তুমি দেখেছো একটি বিশেষ ইন্টারভিউ, এবং সেখানে হেডলাইন থেকে শুরু করে সেখানে ডিরেক্টলি বলা যে তুমি অপমানজনক মন্তব্য করেছো, কাউকে অপমান করেছো কিছু কথা বলে। সেটা তোমারই একটি ইন্টারভিউ থেকে নেওয়া, যে এই সময় ধূমকেতু হলে শুভশ্রীকে তুমি নিতে কিনা প্রযোজক হিসেবে। যদিও আমি বলে রাখি যে এর আগে আমার একটি ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে, যে ধূমকেতু 2 আবার হবে কিনা, সেখানে সরাসরি দেবদা বলেছিল, প্রযোজক রানা সরকার বা পরিচালক কৌশিক গাঙ্গুলি বলেছেন যে হ্যাঁ হোক, কিন্তু দেবদা কিন্তু বলেছেন আমি চাই না আর হোক। এই কথাটা তুমি বলেছিলে, কিন্তু এখানে বলা যে তো যেটা মিন করা হয়েছে যে সেই ইনোসেন্সটা নেই শুভশ্রীদির মধ্যে, বয়সটা যেহেতু বেড়েছে স্বাভাবিকভাবেই, তো এটা খুব অপমানজনক। এবং তুমি বলেছিলে যে 2 সন্তানের মা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সেটা খুব অপমানজনক একজন মায়ের ক্ষেত্রে, একজন অভিনেত্রীর ক্ষেত্রে। তুমি এটা কি বলবে? তুমি কত বছর করছো, জার্নালিজম করছো? 10 বছর। 10 বছর। তুমি ইন্টারভিউটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। তোমার কি সত্যি এটা লেগেছে? না, তুমি নিজের, আমার মনে হয় তুমি পুরো বিষয়টাই বলেছো, মানে সবারই বয়স বাড়তো প্রত্যেকটা চরিত্রে। প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। তো আমার মনে হচ্ছে এটা পুরোপুরি শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে 1 ঘন্টা ইন্টারভিউ শুধু আমাকে নিয়েই বলবে, সে 1 ঘন্টা নষ্ট করেছে আমাকে নিয়ে বলতে, তো সেটা ভালোবাসা থাকা হয় না রিয়েলি। সেকেন্ড হচ্ছে শুভশ্রী ওই লাইনটা ধরেছে গত 1 মাস ধরে। আমি শুভশ্রীকে নিয়ে প্রথম ইন্টারভিউ থেকে বলছি কি আমি সত্যি প্রাউড ফিল করি যেভাবে ও সংসার কাজকে হ্যান্ডেল করছে। ইটস নট ইজি। সেই কথাগুলো ওর কাঁধে গেছে নিশ্চয়ই। এবং না আমি আসছি, এক এক করে আসছি। ওকে আমি পুরো প্রমোশন জুড়ে সুপারস্টার মতনই ট্রিট করেছি। মানে 2টো ইভেন্ট ওনার সাথে গেছে, একটা ইভেন্টও সোলো করেছে। আমার জন্য গান ছিল, আমার টিম বানিয়েছিল 1 2 3 আমি যখন শুনলাম না আমার মনে হয় শুভশ্রীর জন্য আমার গান বানানো উচিত, কারণ আমার কাছে সত্যিও সুপারস্টার, আমি ওকে সুপারস্টার মতনই ট্রিট করতে চাই। ওর জন্য আমরা গান বানালাম এবং সেটা আমরা ওকে ডেডিকেটও করলাম। এইটা সম্মান নয়? আমি মঞ্চে উঠে বলেছি কি আমার মনে হয় কি শুভশ্রী যে পার্টটা করেছে, আমার মনে হয় কি এটা ওর জীবনের টপ 3 ফিল্মের মধ্যে একটা ছবি থাকবে। এটা আছে, রেকর্ডেডই আছে, রাইট? তো এবারে চলে আসি ওই প্রশ্ন। কিন্তু ওই আরেকটা কথা বলতে চাইছি, যে কোশ্চেনটা আমি করেছিল, আমাকে প্রশ্ন করা হয়েছিল তো কি আজকে যদি 10 বছর পর
আমি যদি ধূমকেতু করি তাহলে কি শুভশ্রী থাকতো, যেহেতু আমি প্রমিস করেছিলাম ওকে কি আমার প্রথম প্রোডাকশনে ও থাকবে। আমি সেখানে বলছি তো দুটো আলাদা প্রশ্ন, একদম কে কাস্টিংয়ে কে হবে আর আমার প্রমিসটা আলাদা। আমি কি বলেছিলাম 10 বছর আগে যেই শুভশ্রীকে আমরা খুঁজছিলাম, যে ক্যারেক্টারটা আমরা খুঁজছিলাম, সেটা 10 বছর আগে ওর মধ্যে ফিট করছিল। আজকে যদি আবার কাস্টিং হয়, আমার মনে হয় কি ওর জায়গায় যদি অন্য কেউ রোল যদি করতে পারে, যে ওই ডিজার্ভিং হয়, আমরা তাকে অ্যাপ্রোচ করব। এবারে যেহেতু প্রমিস রাখার কথা, প্রমিস কে একটা জনকে আমি কথা দিয়েছি, যেন কৌশিক আমি ছবিতে আমাকে কথা দিয়েছি, কৌশিক অন্য কাস্টিং নিয়েছে, কৌশিক দায় সে আমাকে বলতেই পারে কে তুমি আমাকে কথা দিয়েছিলে, কে তুমি না দাদা বলো না কি করতে হবে। এবং আমরা প্রচুর অজস্র স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স করে থাকি, কিন্তু সেখানে এটাও বলেছি আমি কি আমার যদি অন্য কোনো চরিত্রে তাকে রিকোয়েস্ট করবো, তাকে বলবো এটা পুরোপুরি তার ব্যাপার। এবং সেইখানে আমি একটা কথা বলেছি, আমি হয়তো দেবকেও রিপিট করতাম না, কে ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয় সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কি দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি শুভশ্রী নিয়ে 14 বছর আগেও কিছু বলিনি, যখন ও বলেছে কিনা আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি, তখন আমি কিছু বলিনি, সব সহ্য করেছি। আজকে আমি ওকে নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমার মনে হয় কি এইটাই তো সম্মান। একটা ছেলে 10টা ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না, হবেও না, কিন্তু আমি যদি দুটো ওকে নিয়ে বলি ওর জন্য সত্যি খারাপ হবে। ওর সম্মানটা কোথাও আমারই সম্মান, পুরো প্রমোশন জুড়ে ওর সম্মানে কোনো যাতে হানি না হয়, কোনো মানে হয় না একটা দাগ যাতে না কাটে, কারণ হারানো অনেক কিছু আছে। একটা 3 লাইনের মধ্যে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে। আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখেছি এবং অতটাই কথা বলেছি যাতে ওর সম্মানটা বাড়ে। ও এই জন্মে নয়, মানে সব জন্মেও আমার জন্য সুপারস্টারই থাকবে। এবারে একটা সুপারস্টারকে যেভাবে ট্রিট করতে আমি জানি কীভাবে ট্রিট করতে হয়। ওই যে বলেছি না মা হয়ে গেছি, ইনোসেন্স হয়ে গেল না, আমি মা হওয়ার জন্য ইনোসেন্সটা বলিনি, তো নিজেই বলে আমি 2 সন্তানের মা, মানে এটা তো গর্বের ব্যাপার। তুমিও সেটা নিয়ে এবং হ্যাঁ আমি তো দেখেছি, আমি তো দেখছি, আমি তো বলেওছি কিভাবে সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে নিজের সংসার, বাচ্চাদের সাথে, বরের সাথে এবং ক্যারিয়ার। এবারে সেইটাকে নিয়ে যদি কাটাছেড়া করা হয়, এবং ওই ইন্টারভিউ তো ওকে বলেছি, ওকে নিয়ে বলেছি ওর একটা জার্নি আছে, বর্ধমান থেকে একটা আসা মেয়ে যেভাবে স্ট্রাগল করে আজকে দাঁড়িয়ে আছে, মানে ও তো আমারই জেনারেশনের। ওকে আর কোয়েলকে নিয়ে বলেছি আমি কে এরা দুজনেই যেভাবে নিজেদেরকে মেনটেন করছে, হ্যান্ডেল করছে, এটা তাদেরকে নিয়ে ছবি হওয়া উচিত, তাদের জার্নি নিয়ে একটা ছবি হওয়া উচিত, সেই ইন্টারভিউতেই আছে। আমি একটু কাটছি দেবদা, এখানে কি তাহলে যেটা মানে বোঝানো হচ্ছে কোথাও গিয়ে এটাও হতে পারে যে ইনোসেন্সটা নষ্ট হলে সেটা মেকআপের ওপর ধরো পুরোটাই। যদি আমরা দেখি পরিণীতাতেও অনেকটা বয়সে গিয়ে স্কুল গার্ল করেছে শুভশ্রীদি। ভুল কোশ্চেন করছে না আমি না, কোশ্চেনটা এটা নয়, কোশ্চেনটা হচ্ছে আজকে যদি শ্রীকান্ত মহতা যদি মনে করে চ্যালেঞ্জ ছবিটা করবে, দেবকে কি ওই স্কুল গোয়িং কলেজ গোয়িং ছেলেটা ভালো লাগবে? না অফকোর্স না, কারেক্ট প্রশ্নটা এটা। আজকে যদি শ্রীকান্ত মহতা যদি কি বলবো পরাঞ্জয় জলিয়া করে, যে ইনোসেন্সটা দরকার, ইনোসেন্সটা বয়সে না, ইনোসেন্স একটা ফেসের মধ্যে থাকে, মানে সেটা চোখে মুখে আমাদের বয়সের সাথে সাথে আমি কি আবার চ্যালেঞ্জ করবো? তুমি কিশমিশ করেছো, হ্যাঁ, কিন্তু সেইটার জন্য দরকার ছিল সেটা। আমরা কথা বলছি কি নিয়ে? ধূমকেতু নিয়ে, রাইট? আমরা কিশমিশ নিয়ে কথা বলছি না, আমরা পরিণীতা নিয়ে কথা বলছি না। যদি পরিণীতা নিয়ে কথা বলতে অফকোর্স, মানে সবচেয়ে বড় এক্সাম্পল আমি যদি ওকেই বলি বা তোমাকে বলি, আমি আবার বলছি আমি ওকে অসম্মান করতে পারবো না। আমি জাস্ট যেহেতু এটা পাবলিক ডোমেনে এসছে এটা বলতে পারি কে ওই যে লৌহ গৌরাঙ্গ তো ছবির নাম, ও যেই ছবিটা করছে সেই ছবিটা 4 বছর আগে প্রিয়াঙ্কা সরকারের মুখ দিয়ে পোস্টার বার করেছিল রানা সরকার, কারেক্ট? একদম। সেখানে ডিরেক্টর অন্য ছিল। আজকে ওরই এক্সাম্পল কে, তাহলে ও 4 বছর পরে ছবিটা করলো কেন? প্রয়োজক মনে হয়েছে কেন এই রোলটা শি ইজ মোর ডিজার্ভিং। এবার এক্সাম্পলটা এইটা, ডিজার্ভিং কমিটমেন্ট একটা আলাদা জায়গা, যে ডিজার্ভ করে সেটা একটা আলাদা জায়গা। সৃজিৎ যখন ডিরেক্টর হলো লবরঙ্গেতে, তার মনে হয়েছে কিনা আজকে শুভশ্রী যে জায়গায় আছে, কারণ অফকোর্স মানে সি দ্য থিং দ্যাট আমি যেটা বলছি সি ইজ মোর স্ট্রং রাইট নাও, ওর মধ্যে অনেক বেশি পাওয়ার, অনেক বেশি কন্টেন্ট, অনেক বেশি ম্যাচুরিটি এসছে। তো সৃজিতে মনে হতে পারে বা রানা সরকার মনে, আমি নট দ্য প্রযোজক অফ দ্যাট ফিল্ম, বাট ও যে কথাগুলো বলছে সেটা তো কন্ট্রাডিক্ট হচ্ছে। লবরঙ্গ 4 বছর আগে প্রিয়াঙ্কা সরকার ছিল, তার পোস্টার বেরিয়েছে, তার লুক সেট হয়েছে, আর অ্যানাউন্সমেন্ট হয়েছে, শুটিং ডেট হয়েছে, ইনফ্যাক্ট রিলিজিং ডেটও ভেবেছিল ওরা। 4 বছর পর হিরোইন চেঞ্জ। তাহলে সেইটা যদি ঠিক হতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার আমি ডিসিশন নিতে পারবো না।
আমি তো অসম্মানও করি না। ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমাকে আমার টিম বলেছিল যে ওর খারাপ লেগেছে। আমি পার্সোনালি ও যখন বম্বেতে শ্যুট করছিলাম ফোন করেছিলাম, আচ্ছা ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কিছু হয়েছে, তোমার কিছু মনে হয়েছে? ও যখন বম্বেতে শ্যুট করতে গেছিলো ইরফান, হ্যাঁ এটা একশো- হ্যাঁ, তো সেখানে ওর সঙ্গে ফোনে বল না না আমার কিছু হয়নি, না ঠিক আছে। না দেখো আমার শেষটা খারাপভাবে শেষ করতে চাইছি না, তুমি বলো আমার যদি মনে হয়ে থাকে তা আই এম সরি অ্যাবাউট ইট। তুমি সর্ট আউট করার চেষ্টাও করেছো। করেছি। ইনফ্যাক্ট ও যেটা বলেছে 2 দিন আগে জানতে পেরেছি আমার স্পেশাল স্ক্রিনিং, তাও না কিন্তু ওই দিনই আমার ডিসাইড হয়েছে। ওই দিন ওকে বললাম আমার শনিবারে স্পেশাল স্ক্রিনিং আছে, তোমার কি অবস্থা বলো, যে আমি চাই দেব শুভশ্রীকে আরেকবার দেখা যাক। ও বললো হ্যাঁ ঠিক আছে আমি দেখে জানাচ্ছি তোমাকে। বাট ঠিক আছে তুমি শান্তনের সাথে কথা বলো, কোঅর্ডিনেট করে নাও, বাকিটা আমরা স্যাটারডে যাচ্ছি। কারণটা বলছি আমি কেন স্যাটারডে করতে চাইছিলাম, কারণ আমার 3rd উইকের জন্য ইয়ে করতে হবে, কারণ একটা প্রিমিয়ার হলে প্রেস কনফারেন্স হলে লোকে আসবে কথা বলবে, সোমবার থেকে এটা ব্যবসার জন্য ইটস এ স্ট্র্যাটেজি। ও যে বলছে আমার ডেট নেওয়া হয়নি, না ওর ডেট নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমার সেকেন্ড ফোন 3 দিন আগে জানানো হয়েছে। হ্যাঁ সেটা যেই দিন আমাদের ডিসাইড হচ্ছে সেদিন ওকে জানানো হয়েছে, ওর টিমকে জানানো হয়েছে। আর আমার সেকেন্ড ফোনটা কাকে করা হয়েছিল জানো? সেকেন্ড ফোনটা করলাম রাজ চক্রবর্তীকে। রাজকে ফোন করে বললাম আমরা এই শনিবারে প্রিমিয়ারটা স্পেশাল স্ক্রিনটা করছি, আমি চাই তুমি এসো। আরেকটা জিনিস, যেদিন আমি শুভশ্রীকে ফলো করলাম স্টেজে দাঁড়িয়ে, রাত্রেবেলা যখন আমাকে রুক্মিণী ফোন করে বললো তুমি শুভশ্রীকেও ফলো করলে রাজ চক্রবর্তীকে কেন ফলো করবে না? ও সরি আমি রাজ চক্রবর্তীকেও ফলো করলাম। আমি কোনোদিন এইটা চাইনি কে আমার জন্য কিছু দ্বন্দ্ব হোক, আমার জন্য কিছু হোক। আমি সবসময় চেয়েছি আমার জন্য ভালো হোক। আমি খারাপটা কারো চাইনি। কারো মানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেভাবে একটা হয় না কি, আমি জানি পুরোটাই ভালোবাসা থেকে হচ্ছে। খারাপ লাগছে এবার দেবদা, কিছুতেই বলো খারাপ লাগে না, মানে এই কথাগুলো কি খারাপ লাগছে এতটা করার পরেও যখন এরকম অপবাদ আসে? না আমার মনে হয় কি এটাই তো লাইফ, এটাই তো জীবন। মানে কার যার জন্য করি চুরি সেই বলে চোর, ব্যাপারটা এই জায়গায় দাঁড়ালাম। মানে কষ্ট হয় না, কষ্ট হয় না দাদা, আমার হচ্ছে এইটাই তো জীবন। মানে মরিচিকার পিছনে ছুটছি মনে হলো, মরিচিকা বলো তো বাংলা দেখেছি আমার। ঠিক বলেছো, হ্যাঁ। তো আমার মনে হয় কি আই উইশ অল দ্য লাক, অল দ্য বেস্ট। আমার আবার বলছি কি এই যে ভিকটিম কার কে ইনোসেন্স নেই, পরে ছবিতে নেব কি নেব না, মা হয়ে গেছি বলে, একদমই না। আর একটা এক্সাম্পল দিই, আমি সৈনী সরকারকে নিয়েছি আমার রঘুরাগতে বিয়ে হওয়ার পর। আমি বারখাকে নিয়েছি, সে একটা মা, তার মেয়ের বয়স যথেষ্ট বড়, কেন তো তোকে আমি হিরোইন হিসেবে নিয়েছি আমার লাস্ট ছবিতে। পাউলি দামের সাথে আমি কাজ করেছি বিয়ের পর। মানে এই যে আমি না মানে এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা আজকে 19 বছর দাঁড়িয়ে ক্যারিয়ারে দাঁড়িয়ে see I'm very passionate, I'm very emotional about my film, I'm very positive about my film. ধূমকেতু আমার কাছে ইমোশন, ধূমকেতু এখনো রমরমিয়ে চলছে। আমি চাই না কোনো নেগেটিভিটি, সে একটা থার্ড পার্টি করুক, বাইরের লোক করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। যে নিজের লোক, তার জন্য লড়াই করেছি আমি, মানে ওকে ভগবানের মতন ট্রিট করে রেখেছি আমি। একটা জায়গাও কোনো অংশে মনে হবে না দেব বড় না শুভশ্রী বড়, দুজনকে আমি ইকুয়াল প্ল্যাটফর্মে রেখেছি। কিন্তু সব কটা প্রমোশন, যে বড় মা হোক, আমার নজরুল মঞ্চ হোক, বা সোলো ইন্টারভিউতেও, বা আমরা যেই মঞ্চতে গেছি ওর নাম আমরা নিয়েছি। মানে এমন নয় একটা ইন্টারভিউতে কতবার শুভশ্রীকে আমি ভালো বলেছি। যদি কেউ ইস্যু করে কে মা হয়ে গেছে, না না আরে আমি ওর সন্তান নিয়ে ওকে নিয়ে আমি কতবার কথা বলেছি, কিংবা সত্যিও সুন্দরভাবে হ্যান্ডেল করছে। তুমি সেটা ভালোভাবে বলেছো, সেটা কোথাও গিয়ে মিস ইন্টারপ্রেট বা মিস আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। তো আমার মনে হয় কি আই থিঙ্ক খুব দুঃখজনক, বাট अगेन আই থিঙ্ক দিস ইজ পার্ট অফ লাইফ। তুমি আবার অ্যাপ্রোচ করবে শুভশ্রীদিকে ছবির জন্য যদি এই পড়ো? পুরুষের কোনো জাত হয় না, কিন্তু পুরুষের কোনো ইগো থাকা উচিত না। দেব অ্যাজ অ্যান অ্যাক্টর আই মাইট হ্যাভ এ ইগো, দেব অ্যাজ এ প্রডিউসার আই হ্যাভ জিরো ইগো। আমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট আসে, আমার টিম যেরকমভাবে আমরা অন্য অ্যাক্টরদেরকে অ্যাপ্রোচ করি, আমার ডিরেক্টর যদি বলে কি এখানে শুভশ্রীকে ডিমান্ড করে, তো আমার টিম অ্যাপ্রোচ করবে। এবার তার যদি পছন্দ হয় শিল পার্ট অফ ইট, তার যদি পছন্দ না হয় তো অন্য কোনো ডিজার্ভিং যারা হয় তারা অ্যাপ্রোচ পাবে, তাদেরকে আমরা সুযোগ দেবো। থ্যাংক ইউ সো মাচ দেবদা। এবার হল ভিজিটে ডাক পড়েছে, শেষে দর্শকদের বলে দাও আরো জাস্ট 18 দিন। আমার মনে হয় কি এটাও ধূমকেতুর প্রাপ্ত, মানে যা জিনিস হচ্ছে সবকিছু ধূমকেতু জন্মই নিয়েছে কন্ট্রোভার্সির মাঝখানে, কারণ এখনো কন্ট্রোভার্সি কোথাও যেন ধূমকেতুকে ছেড়ে পালাচ্ছে না। যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে দর্শক।
এরকম। সিনেমাটা সত্যি ভালো হয়েছে, খুব কষ্ট করে আমরা সবাই মিলে, মানে ইনক্লুডিং শুভশ্রী, রানা সরকার, কৌশিক গাঙ্গুলি, রুদ্র, অলকানন্দাদি, দুলাল দাস, সবাই, আমার ডিওপিটি, আমার মিউজিক টিম, সবাই অজস্র পরিশ্রম করেছে ছবিটার জন্য। যারা দেখছেন, আজকে আমরা হলে এসেছি, হাউসফুল আছে, তোমরাও এসো, ছবিটা দেখো, কোথাও কান দিও না। দর্শক, এতক্ষণ থেকে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শুভশ্রী, রাজ এমনকি দেবের সম্পর্ক নিয়ে। ইতিমধ্যে শুভশ্রী গাঙ্গুলি একটি ইন্টারভিউ ভিডিওতে ডিভোর্স নিয়ে অনেক কথা বলে, যার কারণে তার ফ্যান ফলোয়াররা ভেবে নেয় যে শুভশ্রী হয়তো রাজকে ডিভোর্স দিয়ে দেবের সাথে আবারও নতুন করে প্রেম করতেছে, কিন্তু এইটা টোটালি ফেক। তাদের দুজনের কোনো বিচ্ছেদ হয়নি। শুভশ্রী মূলত দেবের সাথে বর্তমান কথা বলে, এমনকি তাদের সাথে কাজ চলতেছে। তার মানে এই না যে রাজ চক্রবর্তীকে ডিভোর্স দিয়ে দেবের সাথে প্রেম করতেছে। এমনকি প্রিয় দর্শক, শুভশ্রীর একটা ইন্টারভিউ ভিডিওতে শুধু ডিভোর্স কথাটা নিয়ে একটু কথা বলার কারণেই এত ভিডিও ছড়িয়ে ছিটিয়ে গেছে তাদেরকে নিয়ে। তো এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।